চোর টিফো চোর টিফো ইস্টবেঙ্গলের একটা রিসেন্টলি একটা টিফো নিয়ে যে একটা সদ্য একটা সমস্যার সৃষ্টি হয়েছে, যেটা আজকে আমরা জানতে পেরেছি। তো সেই নিয়ে একটা আলোচনা আজকে সারাদিন আমার চ্যাট ফোরামে এই নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু আমার মনে হয় ব্যাপারটা একটু বিশদে একটু আলোচনার প্রয়োজন আছে। তো গতকাল ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটা ছোট্ট একটা সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছিল। তারপর অনেকেই ভেবেছিল, আমি নিজেও ভেবেছিলাম যে ওইটা হয়তো ওই ইস্টবেঙ্গল ফ্যানরা এখন যে অময় ঘোষাল সিটিওকে নিয়ে অনেক বলা বলি করছে তাই নিয়েই হয়তো। তো তারপর আজকে বোঝা গেছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে, একাধিক সংবাদ মাধ্যমে বেরিয়েছে যে কয়েক সপ্তাহ আগে ইস্টবেঙ্গলের একটা ফ্যান ক্লাব একটা বড় একটা টিফো একটা প্রদর্শন করেছিল ইস্টবেঙ্গল একটা ম্যাচ চলাকালীন, যেখানে সরাসরি ইঙ্গিত করা হয়েছিল, মানে একদম এক্সপ্লিসিটলি যেটা বলা হয় যে বিজলি বাবু, উনি ডক্টর বিজলি, আমরা ওনাকে ডক্টর বিজলি বলবো, যে ডক্টর বিজলি রেফারিদের পয়সা দিচ্ছে এবং সেই পয়সার বিনিময়ে ডক্টর বিজলি যে একটা ক্লাব আছে সেই ক্লাবটাকে প্রাধান্য দিচ্ছে এবং মানে অন্যায্যভাবে, মানে অনৈতিকভাবে সেই ক্লাবটার মানে দেখভাল করছে রেফারিরা আইএসএলে। তো যাকে এই যে 1 ঘন্টা লেগে গেল সবার বুঝতে, এর পক্ষে ভালো, এর করে ভালোই হয়েছে, কেননা একাধিক ইস্টবেঙ্গল ইউটিউবারে দেখলাম প্রায় 1 ঘন্টা চ্যাট শো করে ফেলেছে যে দেশ কি স্বাধীনতা বলে কিছু নেই, কেন এইসব। 1 ঘন্টা বানানো হয়ে গেছে, 1 ঘন্টার চ্যাট শো নাকি বানিয়েছে, খুব ভালো কথা। এবার কাজের কথায় আসা যাক। এই যে আমরা যেটা জানতে পেরেছি যে ওই টিফো বানানোর জন্য প্রায় 1 লাখ টাকা ইস্টবেঙ্গলকে মানে ফাইন করেছে, এফএসডিএল থেকে আইএসএল কর্তৃপক্ষ ফাইন করেছে। তো এই নিয়ে অনেকে লেখালেখি করেছে আজকে আমার চ্যাট ফোরামে যে কেন মানে চোরকে কি চোর বলা যাবে না, অনেকে বলছে এই নিয়ে চোরকে, মানে মধ্য কথা হচ্ছে চোরকে কি চোর বলা যাবে না, এরকম একটা ব্যাপার রয়েছে। এখন এই ব্যাপারটা আপনাদের একটু বুঝতে হবে, মানে চোরকে চোর বলা যাবে কি যাবে না, কোথায় যাবে, কখন যাবে, মানে স্থান কাল পাত্র, এই বিষয়টা নিয়ে একটুখানি একটু বোঝা দরকার ইস্টবেঙ্গল ফ্যানদের। কেননা আমি দেখেছি একটা সমাজে একটা চূড়ান্ত একটা অজ্ঞতা কিন্তু এই মুহূর্তে রয়েছে, সমস্ত কিছুই মানে আমরা সোশ্যাল মিডিয়ায় করে ফেলছি, একে চোর বলছি, একে লটকে দিচ্ছি, একে ফাঁসি দিয়ে, সে বিভিন্ন ব্যাপারে, সে সুশান্ত সিং রাজপুতের কেস থেকে শুরু করে বিগত কয়েক বছর ধরে মানে আমাদের দেশের মিডিয়া সমস্ত কিছু, মানে মিডিয়া ট্রায়াল, সোশ্যাল মিডিয়া ট্রায়াল, এটা খুবই বিতিকিচ্ছির একটা অবস্থা, আধুনিক যুগের একটা সমস্যা। সবাই এখানে এখন জাজ হয়ে গেছে, সবার হাতে মোবাইল রয়েছে, স্মার্টফোন রয়েছে, সবাই কিন্তু এখন জাজ হয়ে যাচ্ছে এবং যাকে তাকে যখন তখন লটকে দিচ্ছে, যাকে তাকে চোর বলে দিচ্ছে। এখন দেখুন এই ডক্টর বিজলি, উনি কি মানে ঘুষ দিয়েছে রেফারিদেরকে? আচ্ছা, এই বিষয়ে কিন্তু ডক্টর বিজলি ক্লাবে একটা প্লেয়ার আছে স্টুয়ার্ট বলে, ও গত বছর আইএসএলের শেষ ম্যাচে মুম্বাইয়ের খেলার সময় ওকে লাল কার্ড দিয়ে বার করে দিচ্ছিল, তখনও কিন্তু একটা টাকার একটা ব্যাপার দেখিয়েছিল রেফারিকে, যে তোমার টাকা খেয়ে তোমরা বিক্রি হয়ে গেছে। তো যাকে এখন ডক্টর বিজলি কি টাকা দিয়েছে রেফারিদেরকে আমরা জানি না, আপনি জানেন? আপনার জানার সূত্র কি? আপনি বলে হ্যাঁ আমি জানি, কোত্থেকে আপনার সূত্র? না ও বলেছে, রাম বলেছে। রামকে যদি জিজ্ঞেস করে রাম বলবে শ্যাম বলেছে, কেউ কিন্তু জানে না। তো আপনার কাছে কিন্তু ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই যে ডক্টর বিজলি রেফারিদেরকে টাকা দিয়ে মানে তার ক্লাবের ভালো করাচ্ছে, ইস্টবেঙ্গল খারাপ করাচ্ছে। আমরা কী দেখছি, মানে রেফারি যে ভুলগুলো করে, সাধারণত রেফারি মাত্রই ভুল করতে পারে এবং একটা তৃতীয় বিশ্ব টিম একটা, যেখানে প্লেয়ারদের স্ট্যান্ডার্ড মানে থার্ড ক্লাস স্ট্যান্ডার্ড, সেখানে রেফারি যে ফার্স্ট ক্লাস হবে তাতে কোনো মানে, রেফারিও থার্ড ক্লাসই হবে, বড় জোর সেকেন্ড ক্লাস হতে পারে। এমন হতে পারে না যে যে দেশের ফুটবলাররা থার্ড ক্লাস সে দেশের রেফারিরা ওয়ার্ল্ড ক্লাস, এটা সম্ভব না, এটা ইকোসিস্টেমের ব্যাপার আছে। তা রেফারি ভুল করতেই পারে, এবং কিন্তু আমরা যেটা দেখছি যে বারংবার রেফারি ভুলগুলোর মানে প্রত্যেকটা ম্যাচে প্রায় ইস্টবেঙ্গলের ক্ষতি করছে, আর কিছু ক্লাব যেমন সুপার জেটের উপকার করছে, ভীষণভাবে উপকার করছে। মানে রেফারির ভুলগুলো সাধারণত যেটা হয়, যদি রেফারির ভুল যদি মানে ন্যাচারালি হয়, যদি তাতে কোনো রকম মানে ম্যানিপুলেশন না করা হয়, সাধারণত এগুলো ইভেনলি ডিস্ট্রিবিউটেড হওয়ার কথা। কিন্তু আমরা কি দেখছি, মানে স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখছি যে সুপার জায়েন্ট তারাই ভুল থেকে কিন্তু বারংবার উপকৃত হচ্ছে এবং বিগত বেশ কয়েক মৌসুম ধরেই হচ্ছে। এইটা আপনি বলতে পারেন যে ভাই তুমি তো বুঝিয়ে বলো তো যে রেফারির ভুল থেকে কি করে একাধিকবার এবং বারংবার প্রত্যেক মরশুমে
শুধু সুপার জায়েন্টই উপকৃত হচ্ছে, বাকিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইস্ট বেঙ্গল তো প্রত্যেক সিজনে মানে ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বারংবার হচ্ছে। কেন? এই যুক্তিটা তুমি ভাইভাবে বুঝিয়ে বলো, এইটা আপনি বলতেই পারেন, ঠিক আছে? এবং তার মানে কি একটা সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স হচ্ছে, মানে এই ঘটনার প্রবাহ থেকে আপনার মনে হতে পারে যে বিজলিবাবু বা কেউ তো টাকা দিয়েছে রেফারি থেকে, কিন্তু সেটা হচ্ছে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, কোনো ডাইরেক্ট হার্ডকোর এভিডেন্স নয়। এবং সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে আপনি যদি কোনো দাবি করেন, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া গসিপ হতে পারে, কিন্তু বাস্তবে আপনি কিন্তু বারংবার সমস্যায় পড়তে পারেন। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে কিছু করাটাও ঠিক নয়। যেমন ধরুন এই ধনঞ্জয়ের যে ঘটনাটা ঘটেছিল বেশ অনেক বছর আগে পশ্চিমবঙ্গে, সেখানে কিন্তু ধনঞ্জয়কে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছিল পুরোপুরি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ভিত্তিতে। ওর বিরুদ্ধে কোনো হার্ড এভিডেন্স ছিল না, ফিঙ্গারপ্রিন্ট, ফরেন্সিক কিছুই পায়নি ওর বিরুদ্ধে, পুরোপুরি সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। এবং ইন্টারনেট সুন্দর একটা সিনেমা আছে অরিন্দম শীলের নির্দেশিত, আপনারা দেখতে পারেন, বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে পেয়ে যাবেন। ইউটিউবে আছে কিনা আমি জানি না, ইউটিউবে থাকতেও পারে, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে হইচইতে আমি জানি এটা আছে, ধনঞ্জয় বলে। তো যেটা বলছি, এই যে আপনি যেটা বলছেন যে ডক্টর বিজলির টাকা দিয়েছে রেফারিদেরকে, এটা আপনার দুটো রকম উৎস আছে। এক হচ্ছে আপনি বলছেন আমার বন্ধু বলেছে বা ওই ইউটিউবার বলেছে, আর আরেকটা হচ্ছে আমার মনে হচ্ছে, বা নয়তো টাকা না দিলে কী করে হবে। এই যে মনে হওয়াটা, এটা কিন্তু পুরোপুরি সার্কামস্টেন্সিয়াল, আপনার কাছে ডাইরেক্ট এভিডেন্স নেই। এবার সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ভিত্তিতে আপনি কী করতে পারেন? আপনি হইচই অবশ্যই করতে পারেন, আপনার মনের ক্ষোভ প্রকাশ করতেই পারেন সোশ্যাল মিডিয়ায়, যতটা সম্ভব একটা ডেকোরাম, একটা ডিসেন্সি মেনটেন করে আপনি সেটা প্রকাশ করতেই পারেন। কিন্তু আপনি কি মাঠের মধ্যে প্রকাশ করতে পারেন খেলা চলাকালীন? সেটা আপনি পারেন না। কেন পারেন না? তার কারণ হচ্ছে এটা ফিফাকে জিজ্ঞেস করুন, ফিফার আইন সেটাকে কিন্তু অ্যালাউ করছে না বা পারমিট করছে না। এবার সেই আইনটা ঠিক না ভুল, সেটা সেই প্রসঙ্গে যাচ্ছি না, সেটা অন্য বিষয় হয়েছে। যে এই আইনটা ঠিক না বেঠিক সেটা অন্য বিষয়, কিন্তু আইনটা একটা আছে, এরকম একটা আইন আছে যে আপনি খেলার মধ্যে, ফুটবল খেলা চলাকালীন স্টেডিয়ামের ভেতর এই ধরনের কিছু খুব এক্সপ্লিসিট কোনো প্রোটেস্ট করতে পারেন না, মানে গ্রাফিক্যালি করতে পারেন না, মৌখিকভাবে তাও যদি আপনি করতে পারেন, প্রমোট করছে না ফিফা, গ্রাফিক্যালি আপনি করতে পারেন না। যেমন আমি দেখছিলাম এক ইউটিউবার এরকম যে টিফোটা ইস্ট বেঙ্গলের যে ফ্যান ক্লাব প্রদর্শন করেছে, তাদের কোনো একজনের সঙ্গে কথা বলছিল, সে বলছিল আমরা তো কোথাও বলিনি যে এটা ডক্টর বিজলি। এটা না খুব শিশু সুলভ একটা আর্গুমেন্ট হয়ে গেল। কেন? ওখানে যে ছবিটা এঁকেছে, ছবিটার মধ্যে কার্টুন আঁকেনি, ছবিটা হুবহু ওরকম ডক্টর বিজলির মতন মুখ রয়েছে। এবং শুধু তাই নয়, ধরুন এই ক্ষেত্রে কী করা হতো, যখন ভারত পরাধীন ছিল তখন অনেকে ধরুন ব্রিটিশ সরকারের হয়ে চাকরি করতো ভারতে, ব্রিটিশের বিরুদ্ধে অনেক লেখালেখি করতো, কিন্তু তারা খুব বুদ্ধি করে ডিপ্লোম্যাটিক্যালি লিখতো, নিজেদের বাঁচিয়ে। কিন্তু এখানে কি করেছে, যে মুখটা এঁকেছে হুবহু ডক্টর বিজলির মতন মুখ, ওনার মতন গোফ। এবং যে ছবিটা দিয়েছে, ছবিটা হচ্ছে ওই আপুইয়ার হাতে বলটা লাগছে, ওই ছবিটা হুবহু দিয়েছে। ওখানে ইনফ্যাক্ট 82 নম্বর বিষ্ণুকেও রেখেছে ওখানে। এবং জার্সি ডিজাইন, লাল হলুদের বা সুপার জায়ান্টের জার্সি হুবহু এক জার্সি ডিজাইন রেখেছে, একই যে বেসিক্যালি ওই ভিডিও দেখে ওই মুহূর্তটাকে পজ করে ওই মুহূর্তটাকে এঁকে দিয়েছে। জার্সি নাম্বার 82, ওদের যে জার্সিগুলো ছিল। এইভাবে করলে আপনি মুশকিলে পড়বেন। আপনাকে যদি করতেও হয়, আপনাকে কিন্তু স্মার্টলি করতে হবে ব্যাপারটা। এতটা খুললাম আপনি প্রথমত এই ধরনের জিনিস আপনি আনসাবস্টেন্সিয়েটেড এভিডেন্স, আনসাবস্টেন্সিয়েটেড অ্যালিগেশন। এখন আপনি বলতে পারেন না উনি চুরি করেননি তো কে করেছে, উনি টাকা দেননি তো কে হয়তো দিয়েছে, আমরা জানি না, খুব সম্ভবত দিয়েছে, কিন্তু আপনার কাছে প্রমাণ নেই, আমার কাছেও প্রমাণ নেই, আমাদের কারোর কাছে কোনো প্রমাণ নেই, হার্ড এভিডেন্স নেই। হার্ড এভিডেন্স স্যার আপনি ওরকমভাবে কাউকে চোরকে চোর এইভাবে বলতে পারেন না। হ্যাঁ, সত্যি বলতে পারেন না, হয়তো কেউ চোর, সত্যিই চোর, কিন্তু আপনি বলতে পারেন না ওইভাবে পাবলিকলি, তারপরে একটা বিশাল একটা টিফো করে, কোনো রাগডাক না করে, কোনো বুদ্ধিমত্তার পরিচয় না দিয়ে জাস্ট একটা ছবি এঁকে দিলেন, ওনার যার বিরুদ্ধে অভিযোগ তার একটা ছবি এঁকে দিলেন,
প্লেয়ারদের ছবি আঁকলেন, হুবহু একই জার্সি নাম্বার লিখে দিলেন, এটা করা যাবে না। এটা যদি করতে হয় আপনাকে কিন্তু বুদ্ধি করে করতে হবে। এবং এখন আপনি যদি বলেন যে ইস্টবেঙ্গল ক্লাবকে কেন জরিমানা করলো, কেন করবেন ইস্টবেঙ্গল ক্লাবকে জরিমানা? ইস্টবেঙ্গল ক্লাব তো হোস্ট। ফিফার নিয়ম বলছে যে যারা হোস্ট, যেই এনটিটি সংস্থা একটা ম্যাচ আয়োজন করছে, তাদের এই জিনিসগুলো দেখভাল করতে হবে যে মাঠে যাতে এই ধরনের কাজ কারবার না হয়। তো ইস্টবেঙ্গল ক্লাব তো ম্যাচটার হোস্ট ছিল, যেহেতু হোম ম্যাচ ছিল ইস্টবেঙ্গলের সল্টলেক স্টেডিয়ামে। এবং ইস্টবেঙ্গল ক্লাব তো এই টিফোটাকে শুধু মাঠে ঢুকতেও দেয়নি, মাঠে ওটাকে ডিসপ্লেও করতে দিয়েছে এবং অনেকক্ষণ সময় ধরে ডিসপ্লে হয়েছে, জানি না কতক্ষণ, কিন্তু ওটা ডিসপ্লে হয়েছে। শুধু ইস্টবেঙ্গল ক্লাব তো দায় এড়াতে পারে না হোস্ট হিসেবে। এবার আপনি বলতে পারেন ইস্টবেঙ্গল ক্লাব কি একটা চোরকে চোর বলতে দেবে না, মানে না, এটা আপনি নিয়ম যা নিয়ম, তাহলে আপনি ফুটবল খেলবেন না, কারণ ফুটবলটা ফিফার নিয়ম অনুযায়ী হয়। ফিফার নিয়ম নিয়ে যদি আপনার সমস্যা থাকে, আপনি ফিফার সঙ্গে লড়াই করুন, ফিফার সঙ্গে তর্কাতর্কি করুন, ফিফাকে বলুন নিয়মটা বদলাতে, যে আমাদেরকে অ্যালাউ করতে হবে মাঠের মধ্যে আমাদেরকে স্লোগান দিতে, আমাদেরকে কারোর বিরুদ্ধে টিফো আঁকতে অনুমতি দিতে হবে। অনুমতি নিয়ে আসুন, ফিফাকে বাধ্য করুন আইনটা বদলানো, তারপর আপনি এটা করুন। কিন্তু আপনি যতক্ষণ একটা ফিফার একটা আইন আছে এই প্রসঙ্গে, আপনাকে সেই আইনটা মেনে চলতে হবে, নয়তো বারংবার এটা হবে। 1 লাখ কেন, আমি যদি 10 লাখও ফাইন করতে, কিছু বলার ছিল না ইস্টবেঙ্গল ক্লাবকে। তো এই ব্যাপারে কিন্তু একটু সচেতন হওয়া দরকার আছে ইস্টবেঙ্গল ফ্যানদের। মানে আইন কানুন জেনে আপনি প্রতিবাদ করুন, আপনি দাবি দেওয়া জানান, নয়তো না বারংবার আপনি ঠকবেন জীবনে। বিভিন্ন বিষয় আমি দেখছি তো যে এখন যে এইগুলো হচ্ছে, মানে আপনারা বিভিন্ন ইউটিউবাররা যেসব বিদেশিদেরকে গালমন্দ করছে, এই একই ইউটিউবাররা কিন্তু সিজনের শুরুতে এই একই বিদেশিদেরকে ভালো বলেছিল। মানে আমি যখন আমার ব্যক্তিগত চ্যাট ফোরামে সে বিদেশিদের নিয়ে কটু কথা বলেছিলাম বা বলেছিলাম এদেরকে ভুল করলো বা এদেরকে এনে ভুল করলো ইস্টবেঙ্গল, এই ইউটিউবাররা কিন্তু তখন সেই সব বিদেশিদেরকে নিয়ে নাচানাচি করেছে, ফ্যান ক্লাবের নাচানাচি করছে। এখন এরাই অন্য কথা বলছে। তো যাকে আজকে কলকাতা ফুটবল লিগ ইস্টবেঙ্গল জিতলো, 40তম বার জিতলো। কী কী পেলাম কলকাতা ফুটবল লিগ থেকে সেটা ভেবে দেখবো, পরে না আলোচনা করা। এবং কিছু কিছু জিনিস অবশ্যই পেয়েছি আমরা, যেমন কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে অনেকে নাসিব রহমান করে খুব চিল্লামিল্লি করছিল। মানে নাসিব রহমান ছাড়া যেন আগামী দিনের তারকা আমরা দেখতে পেয়েছি কলকাতা ফুটবল লিগের জন্য। দেখতে পেয়েছি যে নাসিব রহমান কলকাতা ফুটবল লিগটাই খেলতে পারছে না। এরকম কিছু প্রাপ্তি আছে, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট প্রাপ্তিও আছে। ধরুন সামনে মৌসুমে তো ইস্টবেঙ্গল কোনো ছোটো ক্লাব থেকে কোনো একটা প্লেয়ারকে আনলো ভালো খেলার জন্য ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, তো সেইটা এক প্রকার প্রাপ্তি আমাদের। কেননা এই কলকাতা ফুটবল লিগটা না হলে তো সেই প্লেয়ারটাকে আমরা পেতাম না। তো দেখা যাক কলকাতা ফুটবল লিগ থেকে আমরা কী পেলাম এই টাইটেলটা ছাড়াও, 40তম টাইটেলটা ছাড়াও, সেটা আগামী দিনে বিচার করা যাবে। আগামী মরশুমের শুরুতে যখন আমরা কলকাতা ফুটবল লিগ থেকে কিছু প্লেয়ারকে রিক্রুট করব, তখন বোঝা যাবে আমরা কী পেলাম। সরাসরি হয়তো পাইনি বিনোদ কল্যাণে, হয়তো সরাসরি কিছু পাইনি, ডাইরেক্ট কিছু পাইনি, ইনডাইরেক্টলি অনেক কিছু হয়তো পেয়েছি আমরা, বা সেটা বিচার আগামী দিনে হবে। আর এই টিফোর ব্যাপারটা আরেকবার বলবো, যাই করবেন ঠান্ডা মাথায় করবেন, একটু আইন কানুন সম্পর্কে একটু সচেতন হন, যে কোনো ব্যাপারে একটু সচেতন হন। আপনি যে দাবিগুলো করছেন আপনার ক্লাবের জন্য, ইস্টবেঙ্গলের জন্য, সেই দাবিগুলোর না তার কোনো থাকবে না, ভিত্তি থাকবে না, বা সেগুলো খুব পলকা হয়ে যাবে যদি আপনি লজিক্যালি বা লিগ্যালি কনসিয়াস না হন। সকলে ভালো থাকবেন।